সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আজকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ এহসানুল্লাহ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। অনলাইন ক্লাসের এই চ্যাপ্টারের ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে আমি হাজির হয়েছি দ্বিতীয় ক্লাসে। এই চ্যাপ্টারের উপর আমার আগে আরেকটি ক্লাস হয়েছিল, সেই ক্লাসেরই ধারাবাহিকতা আজকে তোমাদের সাথে হাজির হয়েছি। প্রথম ক্লাসে আমরা এই মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম এই সম্পর্কিত একটি থিওরিটিক্যাল ক্লাস আলোচনা করেছিলাম এবং কিছু কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এই চ্যাপ্টারের উপর কিছু আলোচনা করেছিলাম যে কীভাবে মানে কী বিষয় এই মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমের ভিতরে অঙ্ক করার আগে কিছু বিষয় জানা দরকার, সেই বিষয় সম্পর্কিত কিছু আলোচনা করেছিলাম। তার ভিতরে ছিল যে মার্চেন্ডাইজিং অপারেশন বলতে কী বোঝো। তারপরে একটা আলোচনা ছিল যে দুইটা পদ্ধতি ছিল মার্চেন্ডাইজিং অপারেশনের, যে একটা ছিল নিত্য মজুদ পদ্ধতি আর একটা ছিল কালান্তিক মজুদ পদ্ধতি, মানে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম অ্যান্ড পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, এই পদ্ধতিগুলি আলোচনা ছিল। তারপরে কিছু সংক্ষিপ্ত আকারে কিছু কনসেপ্ট তোমাদের জানিয়েছিলাম, সেগুলো বিস্তারিত বলেছিলাম যে আজকের ক্লাসে বলবো। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফ্রি অন বোর্ড শিপিং পয়েন্ট, ফ্রি অন বোর্ড ডেস্টিনেশন, ফ্রি অন বোর্ড শিপিং পয়েন্ট, আবার ফ্রি অন বোর্ড ডেস্টিনেশন, এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করব। আর এই বিষয়গুলো অবশ্যই অঙ্ক করার ক্ষেত্রে জানতে হবে। আর এই বিষয়গুলি সম্পর্কে যদি তোমরা না জানো, তাহলে তোমরা অঙ্কগুলো সম্পূর্ণভাবে করতে পারবে না। কারণ এখানে অঙ্কগুলোতে দেখা যায় বেশ কিছু ট্রানজ্যাকশন থাকে, সেই ট্রানজ্যাকশনগুলো জার্নাল আকারে আমরা অঙ্কগুলি প্রস্তুত করি। এখন এই ট্রানজ্যাকশনগুলো কোন কোন ট্রানজ্যাকশনগুলো মানে আমরা আমাদের অঙ্কের সলিউশনে আনবো, সেই বিষয়টা বোঝার আগে আমার এই বিষয়গুলি জানতে হবে। এবং আরও বেশ কিছু নিয়মকানুন আমরা বলেছিলাম যে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম এবং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, এই দুইটা পদ্ধতির বেশ কিছু জার্নাল পদ্ধতি আমরা তোমাদের গত ক্লাসেও বলেছি। যে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের যে পদ্ধতিগুলো, এগুলি আসলে গতানুগতিক থেকে আমরা ইন্টারমিডিয়েট সেকশনের যে বিষয়গুলি শিখেছিলাম সেখানে যেভাবে শিখেছি ঠিক সেইভাবেই মানে এখানে লিপিবদ্ধ হয়। কিন্তু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের পদ্ধতিটা একটু ভিন্ন। আর এই পদ্ধতির আবার দুইটা পদ্ধতি আছে, একটা গ্রস মেথড আর একটা নেট মেথড। তো আমরা একটা গ্রস মেথডের অঙ্ক নিয়ে পর ক্লাসে সেটা আলোচনা করার চেষ্টা করব। তো যাই হোক, এখানে যে বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ যে কয়েকটা কনসেপ্ট এখানে আমার সামনে তোলা আছে। এই কনসেপ্টগুলি তোমাদের ধরে নিতে হবে এবং বুঝে নিতে হবে যে এখানে আমি কি বোঝাতে চাচ্ছি। তারপর আমরা একটা অঙ্কে যাব, দেখবা যে আমার এই অঙ্কের ক্লাসের আগে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটার সাথে আমি এমন একটা অঙ্ক তোমাদের করানোর চেষ্টা করব যে কনসেপ্টটা তোমাদের কাজে লাগবে অঙ্কের ক্ষেত্রে। তাহলে শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধু। দেখো এখানে প্রথম যে পয়েন্টটা আমরা তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে ফ্রি অন বোর্ড শিপিং পয়েন্ট। এখানে শিপিং পয়েন্ট মানে হচ্ছে যে শিপিং মানে হচ্ছে পয়েন্টটা কোন জায়গাতে গিয়ে দাঁড়াবে, শিপিং পয়েন্ট পর্যন্ত গিয়ে শিপ যেখানে মানে জাহাজ থাকবে ওইখানে এখানে থাকতেছে। এখানে ক্রেতা বহন করে, ক্রেতা কি করে বহন করে, ক্রেতা কি করে এখানে ক্রেতা এখানে বহন করে, বিক্রেতা এখানে কোনো কিছুই ভাড়া বহন করবে না। এখানে বিক্রেতার কাজ হচ্ছে যে শিপের আগ পর্যন্ত এই পণ্যটাকে পৌঁছে দেওয়া। এটার মেন যে মিনিংটা, যে শিপিং পয়েন্ট হচ্ছে যে বিক্রেতা তার পণ্য মানে ওই যে বন্দর আছে বন্দর পর্যন্ত পৌঁছে দেওয়া তার দায়িত্ব। কিন্তু বন্দরে পৌঁছানোর পরবর্তী যত খরচগুলো আছে, জাহাজের খরচ, কুলি খরচ, এই যে খরচগুলো আছে, এই সবগুলি খরচ বহন করবে কে? এখানে দেখো লেখা আছে পারচেজার। তো এখানে পারচেজারের বুকে ট্রানজ্যাকশন হবে নর্মালি। এখানে দেখো এই ফ্রি অন বোর্ড শিপিং পয়েন্ট এবং ফ্রি অন বোর্ড শিপিং পয়েন্ট দুইটা বিষয় আমি লিখেছি। প্রথম এই দুইটা আলোচনা করব এবং এই দুইটার সাথে এখানে দুইটার যে সামঞ্জস্যতা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করি যে ফ্রি অন বোর্ড শিপিং পয়েন্টের ক্ষেত্রে ক্রেতা বহন করবে কি বহন করবে? তার যে যাবতীয় ভাড়া, খরচ, পরিবহন খরচ, এগুলি বহন করবে কে? ক্রেতা বহন করবে, কিন্তু বিক্রেতা বহন করবে না। এটা একটা নর্মাল কনসেপ্ট, ঠিক আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে আমি দুইটা জিনিস উল্লেখ করছি।
একটা হচ্ছে এই যে ট্রান্সপোর্টেশন ইন, আরটা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এখানে লিখেছে পিরিয়ডিক আর এখানে লিখেছি পারপিচুয়াল। যদি এই যে এই শিপিং পয়েন্টের ক্ষেত্রে যদি আমার পিরিয়ডিক সিস্টেমের অঙ্ক করতে বলে, তখন আমি ওই জায়গাটা লিখবো কি ক্রয়, আমরা লিখি যে কিন্তু ক্রয় পরিবহন কিন্তু আমরা লিখি বাংলাতে, যে যদি বলি ক্রয় পরিবহন, আমরা পরিবহন খরচ ক্রয় পরিবহন হচ্ছে 500 টাকা, তখন আমরা লিখতাম ক্রয় পরিবহন হিসাব ডেবিট, নগদান হিসাব কি ক্রেডিট। কিন্তু সেটা ছিল পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। এখানে খেয়াল করো, আমি তোমাদের এখানে একটা উল্লেখ করছি যে দুইটা পদ্ধতিতে আমরা আসলে লেনদেনগুলি লিপিবদ্ধ করি, একটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম আর একটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এখন যদি অঙ্কে আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের কথা বলে, তখন আমরা কিন্তু এখানে এই পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে তখন লিখবো ট্রান্সপোর্টেশন ইন ডেবিট আর ক্যাশ লিখবো কি ক্রেডিট। কিন্তু বাট যদি অঙ্কে বলে যে ইউ হ্যাভ টু মানে পুট ইউ এন্ট্রি ইন পারপিচুয়াল নট ইন পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম বাট পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, যখন তোমাকে ফলো করতে বলবে, এন্ট্রি দিতে বলবে, তখন কিন্তু আর তুমি ট্রান্সপোর্টেশন ইন লিখতে পারবে না। তখন ওই ট্রান্সপোর্টেশন ইনের জায়গায় তোমরা লিখবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর কি ক্যাশ লিখবে কি ক্রেডিট। ঠিক আছে, দুইটা একসাথে বোঝালাম। যখন পিরিয়ডিকের কথা বলবে তখন কিন্তু এই মার্চেন্ডাইজ ইনভেন্টরির কথাটা এখানে আসবে না, তখন আসবে ট্রান্সপোর্টেশন ইন ডেবিট ক্যাশ কি ক্রেডিট। আর যখন কিনা পারপিচুয়ালের কথা বলবে তখন এই ট্রান্সপোর্টেশন ইনের কথাটা আসবে না, আনবে কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি আসবে ডেবিট ক্যাশ কি ক্রেডিট। ক্লিয়ার? ওকে, আচ্ছা আসো দ্বিতীয় পয়েন্টে আসি। এখানে কিন্তু দেখো সেলারের বুকে এন্ট্রি নেই, কারণ কি এটার প্রথম কনসেপ্টটাই বলছি যে এখানে সেলারের দায়িত্ব হচ্ছে যে পণ্যটা জাহাজে ওঠার আগ পর্যন্ত সে পণ্যটা এনে দিবে, কিন্তু পণ্য জাহাজে উঠবে এবং উঠার যে খরচটা এটা প্রাথমিকভাবে ধরে নেওয়া হয় যে এটা সেলার বহন করবে না, করবে কি ক্রেতা বহন করবে, মানে পার্চেজার বহন করবে। এই জন্য সেলার বুকে কি হয় না, কোনো এন্ট্রি হয় না নর্মালি। আচ্ছা, দ্বিতীয় কনসেপ্টে চলে আসি যে ফ্রি অন বোর্ড ডেস্টিনেশন। ফ্রি অন বোর্ড কি ডেস্টিনেশন। ডেস্টিনেশন মানে কি গন্তব্যস্থল। গন্তব্যস্থল বলতে এখানে মানে এই পণ্যটা একদম যার হাতে গিয়ে পৌঁছাবে সে ওই পর্যন্ত বিক্রেতা। আবার দেখো এখানে দেখো পার্চেজারের বুকে কোনো এন্ট্রি রাখি নাই, কিন্তু সেলারের বুকে এন্ট্রি রাখছি, মানে এটার কিন্তু বিপরীত সম্পর্ক। দেখো যখন কিনা শিপিং পয়েন্ট হবে তখন ক্রেতা বহন করবে, কি বহন করবে, ট্রান্সপোর্টেশন খরচগুলি বহন করবে, জাহাজ ভাড়াগুলি বহন করবে। ঠিক আছে, কিন্তু যখন কিনা ফ্রি অন বোর্ড ডেস্টিনেশনের কথা বলবে তখন কিন্তু আমার এই পার্চেজার কি হবে না, নর্মালি এই বহন খরচটা, এই জাহাজ ভাড়াটা বহন করবে না, পরিবহন খরচটা বহন করবে না, করবে কে, সেলার বহন করবে। এই জন্য দেখো এটার সাথে এটার বিপরীত সম্পর্ক। এখানে আছে নো এন্ট্রি আর এখানে আছে নো এন্ট্রি, আর এখানে পার্চেজারের বুকে এন্ট্রি আর এখানে আছে সেলারের বুকে এন্ট্রি। তোমরা একটু খেয়াল করো এখানে। কিন্তু এখানে এই তোমার এই পারপিচুয়াল হোক আর পিরিয়ডিকই হোক, যে পদ্ধতি অনুসরণ করা হোক, এখানে কিন্তু ট্রান্সপোর্টেশন তোমার এই যে তোমার এখানে থাকতেছে, এখানে ট্রান্সপোর্টেশন যদি থাকে সেলারের বুকে ট্রান্সপোর্টেশন আউট হবে। এখানে সরি, এখানে ইন না হবে কি আউট হবে, ট্রান্সপোর্টেশন আউট ডেবিট আর ডেলিভারি এক্সপেন্স কি ডেলিভারি এক্সপেন্স ক্রেডিট। যেটাই হোক তোমার পিরিয়ডিক হোক আর পারপিচুয়ালি হোক, দুই ক্ষেত্রেই আমরা এই লেনদেনটাই আমরা অনুসরণ করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু যদি এরকম হয় যে ফ্রি অন বোর্ড শিপিং পয়েন্ট, এখানে কিন্তু নর্মালি ক্রেতা বহন করে, ক্রেতা কি বহন করে, তোমার ট্রান্সপোর্টেশনটা খরচটা বহন করে। কিন্তু যদি এরকম হয় যে ফ্রি অন বোর্ড শিপিং পয়েন্টের ক্ষেত্রে ক্রেতা বহন না করে বিক্রেতাই কি করলো, আমার এই ট্রান্সপোর্টেশন ইনের খরচটা বহন করে ফেললো, তখন আসলে কি ঘটনাটা ঘটবে সেটা দেখো। যে যদি এমন থাকে যে বিক্রেতা পরিশোধ করতে দেখা যায় যে তার মানে সাময়িকভাবে বিক্রেতা পরিশোধ করেছে, কিন্তু চূড়ান্তভাবে সে ক্রেতার কাছ থেকে সেটা আদায় করে নেবে, ক্রেতার কাছ থেকে কি করে নেবে, আদায় করে নেবে। এখানে আমরা নর্মালি ক্রেতাই কিন্তু বহন করবে এই শিপিং পয়েন্টের ক্ষেত্রে। যদি এরকম হয় ক্রেতা বহন করলো না, বিক্রেতা বহন করলো, তখন কিন্তু ধরে নিব যে সাময়িকভাবে বিক্রেতা যদিও সেটা বহন করে, কিন্তু ক্রেতার কাছ থেকে সেটা কি করে নেবে, পরবর্তীতে সেটা আদায় করে নিবে। এই জন্য এখানে দুইটা জার্নাল হবে। এখানে যদি এরকম হয় যে শিপিং পয়েন্টের ক্ষেত্রে যদি
তোমার ক্রেতা বহন না করে যদি বিক্রেতা বহন করে, তাহলে বিক্রেতার বুকে হবে অ্যাকাউন্টস রিসিভেবল। কারণ কি এই টাকাটা বিক্রেতা বহন করার কথা নয়, এই টাকাটা তার প্রাপ্য, সে পাবে কার কাছ থেকে? সেলার, পার্চেজারের কাছ থেকে পাবে। এই জন্য আমরা অ্যাকাউন্টস রিসিভেবল করছি ডেবিট, আর ক্যাশ কি করছি? ক্রেডিট। কিন্তু এখানে যেহেতু বিক্রেতা ক্রেতা টাকাটা পরিশোধ করতে হবে, কাকে পরিশোধ করতে হবে? অ্যাকাউন্টস রিসিভেবল, বিক্রেতাকে পরিশোধ করতে হবে। এই জন্য অ্যাকাউন্টস পেয়েবলটা দেখো, এখানে আছে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, আর এখানে অ্যাকাউন্টস পেয়েবল হয়ে গেছে কি? ক্রেডিট। আর ট্রান্সপোর্টেশনের ডেবিট যদি সেটা তোমার ওই যে পিরিয়ডিকের সিস্টেমে হয়, তো ট্রান্সপোর্টেশন ইন হবে ডেবিট, আর যদি তোমার পারপিচুয়ালে হয় তাহলে হবে কি? তোমার মার্চেন্টাইজ ইনভেন্টরি কি? ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এর একটা তোমার বিপরীতও আছে, যে এখানে এই বিপরীত একটা তোমার কনসেপ্টও এখানে আছে। যেমন এটার ক্ষেত্রে, এই দুইটার ক্ষেত্রে যেরকম একটা পাল্টাপাল্টি একটা কনসেপ্ট দাঁড়ায় করেছে, ঠিক এইভাবে যদি এরকম হয় যে আমাদের নর্মালি দেখো এখানে শিপিং পয়েন্টের ক্ষেত্রে ক্রেতা বহন করার কথা, যদি বিক্রেতা বহন করে, আমি এখানে লিখে দিচ্ছি, যদি বিক্রেতা বহন করে, তো ধরে নিব সেটা প্রাথমিকভাবে করবে, কিন্তু পরবর্তীতে ক্রেতার কাছ থেকে সে সেটা আদায় করে নিবে। আচ্ছা, কিন্তু এখানে যদি নর্মালি কিন্তু ফ্রি এন্ড বোর্ড ডেস্টিনেশনের ক্ষেত্রে বিক্রেতা বহন করে, কিন্তু যদি এখানে ক্রেতা বহন করে, যদি দেখো দেখো আমি লিখতেছি, যদি ক্রেতা বহন করে, তখন কি হবে ঘটনাটা? এই চারটা কনসেপ্ট তোমাদের একদম ক্লিয়ার থাকতে হবে। এই চারটা কনসেপ্ট ক্লিয়ার থাকলে যখন কিনা তোমাদের অঙ্কে ট্রান্সপোর্টেশন সম্পর্কিত, জাহাজ ভাড়া সম্পর্কিত কোনো কনসেপ্ট থাকবে, তোমরা অবশ্যই সেটা মিলিয়ে অঙ্কটা করে ফেলতে পারবে। তো এখানে ওই যে উল্টা কনসেপ্টটা দিয়ে দিবা, যদি এখানে নর্মালি বহন করার কথা দেখো, ডেস্টিনেশনের ক্ষেত্রে নরমালি বহন করার কথা বিক্রেতা, কিন্তু বিক্রেতার ক্ষেত্রে যদি এখানে ক্রেতা বহন করে, তাহলে উল্টা যাবে, এখানে হয়ে যাবে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। কারণ কি এখানে তার তো এখানে বহন করার কথা নয়। দেখো এখানে নো এন্ট্রি ছিল, এখানে কি ছিল? নো এন্ট্রি ছিল, কিন্তু এখন যেহেতু সে এই ক্রেতা বহন করে ফেলছে, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, ক্যাশ কি? ক্রেডিট। কিন্তু এই টাকাটা সে আদায় করবে এই কার কাছ থেকে? এই জন্য ট্রান্সপোর্টেশন আউট ক্রেডিট ডেবিট, আর অ্যাকাউন্টস পেয়েবল কি? ক্রেডিট। এর উল্টাটা হয়ে যাবে এখানে। ঠিক আছে? তো এই চারটা কনসেপ্ট তোমাদের এখানে খেয়াল রাখতে হবে। আর এই গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম এবং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, এই এই দুইটা পদ্ধতি এই গত ক্লাসে বলেছি যে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমটা হচ্ছে যে হিসাবকালের একটা নির্দিষ্ট সময় শেষে, হিসাবকালের একটা নির্দিষ্ট সময় শেষে আমরা কি করি? হিসাব লিপিবদ্ধ করি। মানে একটা নির্দিষ্ট সময়, 1 বছর পর অথবা 6 মাস পর জানতে পারি আমরা। আসলে সেটা সম্পর্কে আমরা তাৎক্ষণিক কোনো মজুদ পণ্য হিসাব জানতে পারি না। এর কিছু অসুবিধাও আছে, সুবিধাও আছে। যাই হোক, এটা হচ্ছে কি তোমার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম হচ্ছে নিয়মিত মজুদ পদ্ধতি, একটা হিসাব পদ্ধতি। এই পদ্ধতিতে হিসাব রাখলে আমরা যখন যে কোনো লেনদেন হবে, তখনই আমরা মজুদের একটা এন্ট্রি সাথে সাথে দিয়ে দিই। এর মাধ্যমে আমার প্রতিষ্ঠানে কত পরিমাণ মজুদ পণ্য রয়ে গেছে সেটা আমি তাৎক্ষণিকভাবে জানতে পারি। এর সুবিধাও আছে, অসুবিধাও আছে। এটা তোমরা বই থেকে জেনে নিতে পারবে। কি গত ক্লাসে আমি কিছু সুবিধা এবং অসুবিধা আলোচনা করেছি। আর এখানে গত ক্লাসে তোমাদের পার্চেজারের বুকে কিভাবে এন্ট্রি দিতে হয় সে সম্পর্কিত একটু আলোচনা করেছিলাম, এবং সেলারের বুকে বেশ কিছু এন্ট্রি আছে, সেগুলি নিয়ে তোমাদের একটু আলোচনা করব আজকে। আশা করি তোমরা পরবর্তী যে ক্লাস মানে সময়টা আছে সেটা আমার সাথে থাকবে। তোমরা একটু বোর্ডে দেখো, আমি তোমাদের সাথে আছি এখন। দেখো, শিক্ষার্থী বন্ধুরা, এখানে গত ক্লাসে তোমাদের সাথে পার্সেস সম্পর্কিত কিছু নিয়মকানুন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সাথে কিন্তু সেলস রিলেটেড কিছু নিয়ে আলোচনা করব। পার্সেসের বেশ কিছু পার্থক্য গত ক্লাসে তোমাদের ধরিয়ে দিয়েছিলাম। আসলে পিরিয়ডিকের সাথে পারপেচুয়ালের কোন কোন জায়গায় পার্থক্য ছিল সেই বিষয়গুলি তোমরা গত ক্লাসে দেখে নিতে পারবে। আর আজকে এখানে সেলস রিলেটেড যে জার্নালগুলি আসবে, সেই জার্নালগুলির সাথে আসলে পিরিয়ডিকের সাথে পারপেচুয়ালের কোন কোন জায়গায় পার্থক্যগুলো আছে সেটা তোমাদের ধরিয়ে দিব। আর এই পার্থক্যগুলিও ধরিয়ে দিতে পারলেই
আমি আশা করি তোমরা অঙ্কগুলি খুব সহজেই বুঝে নিতে পারবে, সহজেই করতে পারবে, ধরতে পারবে। আর যে কনসেপ্টগুলি এর আগেও এই যে ফ্রি অন বোর্ড ডেস্টিনেশন, ফ্রি অন বোর্ড শিপিং পয়েন্ট এবং ফ্রি অন বোর্ড ডেস্টিনেশনের ক্ষেত্রে যদি ক্রেতা এবং বিক্রেতা যে বহনের যে বিষয়গুলি একটু আগে বলেছি সেগুলি যদি তোমরা ধরতে পারো, আশা করি তোমরা অঙ্কগুলি খুব সহজেই করতে পারবে। সেই জন্যই আগে কনসেপচুয়াল যে বিষয়গুলো, তাত্ত্বিক যে জ্ঞানগুলো অঙ্ক করার ক্ষেত্রে সেটা নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা ধরতে পারবে। আর এই বিষয়ে জ্ঞান না থাকলে আসলে অঙ্কগুলি করাও যাবে না। মুখস্থ হয়তো করতে পারবা, অঙ্ক বুঝতে করে ফেলতে পারবে, কিন্তু বোঝার যে বিষয়গুলি সেগুলি বোঝার জন্যই, বুঝে বুঝে অঙ্ক করার জন্যই আসলে এই কনসেপ্টগুলি তোমাদের সাথে আলোচনা করছি। নিজের অবাসায় করে নিতে পারবে আশা করি। যে স্যারের যে বিষয়গুলি বলছে এগুলি দেখে অঙ্কের সাথে আমরা যখন করব হাতে কলমে এগুলি মিলে কেনা। আর এখন যেহেতু অনলাইন ক্লাস, সরাসরি ক্লাসে তোমাদের সাথে আমি নেই, এই জন্য তোমরা সরাসরি আমাকে প্রশ্ন করতে পারছো না। তাই তোমাদের সাথে বিষয়গুলি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি, তোমরাও বোঝার চেষ্টা করো। এখানে দেখো দুটা সিস্টেমের কথা আগেও বলেছি, যে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম এবং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। গত ক্লাসে ছিল পারচেজ রিলেটেড বেশ কিছু মানে আলোচনা। আর এখন তোমাদের সামনে যে আলোচনাটা আসতেছে সেটা হচ্ছে সেলস। দেখো লেখা আছে সেলস অফ মার্চেন্ডাইজ, মানে সেলস রিলেটেড যে মার্চেন্ডাইজ, যে পণ্যদ্রব্যের যে সংক্রান্ত যে লেনদেনগুলি, সেই লেনদেনগুলি নিয়ে আলোচনা করছি। এখানে যদি আমরা এই যে সেলস ইন ক্যাশ আর ক্রেডিট, ক্যাশও বলেছি ক্রেডিটও বলেছি, নগদে অথবা বাকিতে যদি সেলস করি, কি করি, নগদে অথবা বাকিতে যদি সেলস করি, এই যে সেলস এবং মানে নগদে যে সেলস এবং বাকিতে যে সেলসগুলি হচ্ছে, নগদে হোক আর বাকিতে হোক, সেলস তো সবসময় ক্রেডিট, সেলস সবসময় কি ক্রেডিট। এই জন্য সবসময় এটাকে দেখো আমরা ক্রেডিট রাখি। এখন যদি সেলসটা ক্যাশে হয় তাহলে আমরা লিখি কি, নগদ লিখি ডেবিট। আর যদি বাকিতে হয় তাহলে আমরা ক্যাশটা বাদ দিয়ে যাব, আসবে কি অ্যাকাউন্টস রিসিভেবল, মানে প্রাপ্য হিসাব ক্রেডিট, যেটা তোমরা বাংলাতে পড়ে এসেছো যে নগদ বিক্রয়। নগদ বিক্রয় হলে আমরা লিখতাম কি নগদ ডেবিট, বিক্রয় ক্রেডিট। আর যদি ধারে বিক্রয় হতো তাহলে লিখতাম প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। ওইটাই জাস্ট এখানে কনভার্ট করে দিলাম বাংলাতে। আর এখানে এটা ছিল পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, এটা তোমরা শিখে এসেছো। কিন্তু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে লেনদেনটা লিপিবদ্ধ করার নিয়মটা একটু ভিন্ন। আর সেই ভিন্নতায় এখানে তোমাদের তুলে ধরছি যে কিভাবে তোমরা এই এই বিষয়টা তোমরা ধরে নিবে, সেটা এখানে একটু খেয়াল করো। যে এখানে দুইটা লেনদেন হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু একটা লেনদেন শুধু দিয়েছি, আর একটা লেনদেন হয়, মানে একটাই লেনদেন হয় এখানে, কিন্তু জাবেদা হয় এখানে, লেনদেনের একটা জাবেদাই হয়। আর এখানে কিন্তু জাবেদা হয়েছে দুইটা, দেখো একটা হচ্ছে রোমান সংখ্যা 1 দিয়ে বোঝাচ্ছি, আর একটা রোমান সংখ্যা 2 দিয়ে বোঝাচ্ছি। এখন তোমরা একটু প্রথম ক্লাসে একটু রিটার্নে আসো। যদি ওই যে বলেছিলাম যে পারচেজ মার্চেন্ডাইজ, তখন পারপেচুয়াল সিস্টেমে আমরা কি করেছিলাম একটু খেয়াল করো। এখানে ভিতরে একটু তোমাদের দেখাই দিচ্ছি, দেখানোর চেষ্টা করছি যে তখন আমরা লিখতাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, যদি ক্যাশে হইতো তাহলে লিখতাম কি ক্যাশ ক্রেডিট, আর যদি বাকিতে হইতো তখন লিখতাম কি অ্যাকাউন্টস পেবেল ক্রেডিট। ঠিক আছে, খেয়াল করে দেখো, যখন আমরা ওই 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 সিস্টেমে আমরা যখন ওই লেনদেনটা করতাম তখন কিন্তু আমরা এইভাবেই প্রথম জাবেদাটা এইভাবেই বুঝাইছি যে যদি বাকিতে হয় তখন লিখতাম কি অ্যাকাউন্টস পেবেল ক্রেডিট, আর ক্যাশে যদি হয় ক্যাশ ক্রেডিট। কিন্তু মার্চেন্ডাইজ ইনভেন্টরি কিন্তু ডেবিট করছি। এখন মনে করো এই যে লেনদেনটা প্রথম যে জাবেদা যখন তুমি পারচেজ করছিলা, তখন কিন্তু এই পিরিয়ডিক সিস্টেমে পারপেচুয়াল সিস্টেমে এই জিনিসটা এখানে দেখাইছিলাম। এটা কিন্তু পারপেচুয়ালের কথা এখন বলতেছি, খেয়াল করে দেখো। যেহেতু বোর্ডে জায়গা কম এই জন্য লিখতেছি। এখন মনে করো ওই টাকাটা আমি ওই পণ্যটা 1000 টাকা দিয়ে কিনেছিলাম। কত টাকা দিয়ে কিনেছিলাম? 1000 টাকা দিয়ে কিনেছিলাম। এখন তুমি কি এই 1000 টাকার পণ্য কি তুমি 1000 টাকায় বিক্রি করে দিবে, নাকি হচ্ছে বেশি বিক্রি করবে? তোমার প্রত্যাশা কি? তোমার প্রত্যাশা যে অবশ্যই তুমি তোমার এই 1000 টাকার এই পণ্যটা তুমি 1000 টাকা বিক্রি না করে এর চেয়ে বেশি দামে বিক্রি করবে। এই জন্য আমাদের কিন্তু এই সেলস প্রাইসের ক্ষেত্রে দুইটা প্রাইস এখানে অন্তর্ভুক্ত থাকে, একটা হচ্ছে কস্ট প্রাইস, আর একটা হচ্ছে কি তোমার প্রফিট যেটা যেটা থাকে। আচ্ছা, কস্ট প্রাইসের জন্য একটা জাবেদা হবে, আর টোটাল সেলস প্রাইসের জন্য একটা জাবেদা হবে। বের করে দিচ্ছি। এখন তুমি মনে করো এই 1000 টাকার পণ্যের এই পণ্যটাই তুমি বিক্রি করে দিলা 1200 টাকা, 1200 টাকা। তো এখানে আমরা লিখবো ক্যাশ ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট ডেবিট 1200 টাকা। কত টাকা? 1200 টাকা লিখলাম। দেখো বুঝাই দিচ্ছি, দেখো ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি যাতে তোমরা ধরতে পারো
যে কোত্থেকে আসছে জাবেদাটা। এখন এখন দেখো এখানে খেয়াল করে দেখো যে ক্যাশ কিন্তু আমি ডেবিট করছি আর সেলস কিন্তু ক্রেডিট করছি। যদি নগদ সেলস হইতো তাহলে নগদের জন্য কি হইতো, নগদ হইতো ডেবিট। আর যদি বাকিতে হয় তাহলে বাকির জন্য হবে কি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। আর সেলস তো সবসময় ক্রেডিট, এটা যে কোনো পদ্ধতিতেই হোক সেলস সবসময় কি হবে, ক্রেডিটেই হবে। কিন্তু খেয়াল করে দেখো এই যে তোমাকে বলেছিলাম যে 1,000 টাকার পণ্য আমি বিক্রি করেছি কত, 1200 টাকা। এখন তুমি দেখো এই যে কস্ট প্রাইসটা কিন্তু এই 1200 টাকা না, কস্ট প্রাইসটা কিন্তু 1000 টাকা। এই জন্য কস্ট অফ গুডস সোল্ডটা আমি এখানে লিখে দিলাম কত, 1000 টাকা। আর এখানেও মার্চেন্ডাইজ ইনভেন্টরি রেখে দিলাম কত, এই 1000 টাকা। এই এই 1000 টাকার পণ্য 1200 টাকা বিক্রি করছি, আসলে কিন্তু কস্ট প্রাইস কিন্তু এই 1000 টাকাই। এই জন্য যেটা বিক্রি মূল্যের জন্য একটা জাবেদা দিব, আর কস্ট প্রাইসের জন্য কি করব, একটা জাবেদা দিব। এটা কোন পদ্ধতির ক্ষেত্রে, ভালো করে খেয়াল করো, কোন পদ্ধতির ক্ষেত্রে, নট পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম বাট পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, শুড বি রিমেম্বার ইট। এটা সব সময় তুমি খেয়াল রাখবা যে আমি যখন সেলসের কোনো জাবেদা দিব আর অঙ্ক যদি আমার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে না বলে যদি বলে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের কথা বলে, যদি আমার এই এই সেলস প্রাইস এবং কস্ট প্রাইস যদি এরকম ইন্ডিকেট করে দেয় যে ধরার মতো বলে দেয় যে 1000 টাকার পণ্য 1200 টাকা বিক্রি করছি অথবা 1200 টাকার পণ্য 1500 টাকা বিক্রি করছি, তার মানে দুইটা প্রাইস আমার দেওয়া আছে। আবার অনেক সময় বলা থাকে যে কস্ট প্রাইসের উপর 10% লাভে পণ্য বিক্রি করা হয়েছে, তখন কিন্তু আমি 10% এটা বের করে নিতে হবে যে কত পার্সেন্ট, যেমন 1000 টাকা 10% কত, তোমার 100 টাকা লাভ, তার মানে 1100 টাকা বিক্রি করছি। তাহলে এইভাবে আমার বিভিন্নভাবে অঙ্ক এগুলি বলা থাকে। তো এটা খেয়াল রাখতে হবে। তাহলে সবসময় খেয়াল রাখবে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে সেলসের ক্ষেত্রে একটা জাবেদা হয়, আর পারপিচুয়ালের ক্ষেত্রে যদি দুইটা প্রাইস ইন্ডিকেট করা থাকে, যে দুইটা প্রাইস যদি বলার মতো মানে ধরার মতো অবস্থায় থাকে, অবশ্যই সেটা দুইটা প্রাইসে লিপিবদ্ধ করতে হবে। আচ্ছা, পরবর্তীতে চলে আসি যে সেলস রিটার্নের ক্ষেত্রে যেন আমরা বলি, বাংলাতে আমরা ইন্টারমিডিয়েটও শিখেছি যে বিক্রিত পণ্য ফেরত দেওয়া হলো, বিক্রিত পণ্য কি ফেরত দেওয়া হলো, বিক্রিত পণ্য ফেরত দিলে আমাদের জাবেদা কি আসতো, বিক্রয় ফেরত হিসাব ডেবিট। আর যার কাছ থেকে পণ্যটা আসছে তখন এই অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। যদি নগদ পণ্য বিক্রয় ফেরত আসে, যদি নগদ এসে ক্রয় করে থাকতো তাহলে নগদটা কি হতো, ক্রেডিট হইতো। এটা ছিল বাংলাটা। আর এখানে যেহেতু ইংরেজিতে বলছে সেলস রিটার্ন, তখন আমরা লিখবো সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, মানে তোমার ডেবিট লিখবো সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, আর এখানে লিখবো ক্রেডিট লিখবো অ্যাকাউন্টস রিসিভেবল। যদি সেই বিক্রয়টা যদি ধারে হয়ে থাকে তখন লিখবো অ্যাকাউন্টস রিসিভেবল, আর যদি সেই বিক্রয়টা যদি নগদ হয়ে থাকে তাহলে লিখবো কি ক্যাশ ক্রেডিট, যে কোনো একটা হবে, যে কোনো কি একটা হবে। আবার এরকম হতে পারে যে একটা জাবেদার কিছু অংশ নগদ ছিল, কিছু অংশ কি ছিল, বাকিতে ছিল, এরকম হতে পারে। আচ্ছা, যাই হোক, এখানে যখন সেলস করছি, সেলসের সময় কিন্তু এই পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের সময় একটা জাবেদা ছিল, আর পারপিচুয়ালের সময় দুইটা জাবেদা ছিল। অ্যাট দ্য সেম প্রসেসে যখন কিনা আমি সেলস রিটার্ন করব, তখনও সেম, এখানে পিরিয়ডিকের সময় একটা জাবেদাই হবে, কিন্তু পারপিচুয়ালের ক্ষেত্রে দুইটা জাবেদা হবে। পারপিচুয়ালের ক্ষেত্রে কি হবে, দুটা জাবেদাই হবে। এখন এই যে সেলস রিটার্নের, মনে করো আমি এই 1200 টাকার পণ্যই ফেরত দিয়ে দিলাম, 1200 টাকার পণ্য কি করে দিলাম, ফেরত দিয়ে দিলাম। তখন কিন্তু আমার এখানে চলে আসবে এই যে 1200 টাকা, যে এই টাকাটা যেহেতু এই যে তোমার সেলস আগে ছিল 1200, তো এখানে তো আর সেলস থাকতেছে না, সেলস কমে যাচ্ছে। তো সেলস রিটার্নের মাধ্যমে সেলস কমে যায়, তাহলে এখানে 1200 টাকা লিখবো কি, এই সেলস রিটার্নের এই সেলসের টাকাটা নিয়ে আসবো এখানে। আর এই অ্যাকাউন্টস রিসিভেবল ছিল ক্রেডিট, যদি নগদ হয় এই যে নগদটা নগদের জন্য এখানে, আর যদি বাকিতে হয় তাহলে বাকিটার জন্য এখানে নিয়ে আসলাম অ্যাকাউন্টস রিসিভেবল, তাহলে এখানে 1200 টাকা। একটা জাবেদা দিয়ে সবগুলি বোঝানোর চেষ্টা করছি, তোমরা সবাই খেয়াল করো। আর যদি এরকম, এখন তুমি দেখো যে পণ্যটা 1200 টাকা বিক্রি করছি সেটা তো আমার লাভ ছিল, কিন্তু আমি যখন সেটা ফেরত পেয়ে ফেলবো তখন তো আমার কস্ট প্রাইসে আমার গোডাউনে চলে আসবে, তখন যার টাকা তাকে আমি ফেরত দিয়ে দিলাম, কিন্তু আমার এখানে কিন্তু আমার পণ্যটা আমার কাছে রয়ে গেছে, এখানে আর কোনো লাভ থাকতেছে না। আমি যে পণ্যটা যে দামে কিনেছিলাম সেই পণ্য আমার গোডাউনে আসা জমা হয়ে গেছে। এই জন্য এখানে আবার এই আগের মতো এই 1000 টাকার পণ্যই আমার রয়ে গেল, 1000 টাকার পণ্য ডেবিট, আর 1000 টাকা কি কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট, এখানে দেখো আগে ছিল কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, এখন হয়ে গেছে কি কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। আগে ছিল মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, এখন কি হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট ছিল, এখন হয়ে গেছে ডেবিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খুব সহজে এটা ধরতে পারছো যে কিভাবে
মানে এই যে পারচেস রিলেটেড ট্রানজ্যাকশনগুলি দিতে হয়, কিভাবে সেলস রিলেটেড ট্রানজ্যাকশনগুলি দিতে হয়, এই কনসেপ্টগুলি যদি তোমাদের ক্লিয়ার থাকে অবশ্যই তোমরা অঙ্ক, যে কোনো অঙ্কে পরীক্ষায় আসুক অবশ্যই তোমরা সেটা দিতে পারবে। আর একটা কনসেপ্ট তোমাদের এখানে রয়ে গেছে সেলস রিলেটেড, সেটা হচ্ছে যে এখানে লেখা আছে, দেখো, পেমেন্ট ওয়ার মেড উইথিন ডিসকাউন্ট পিরিয়ড। যদি আমার কোনো পেমেন্ট যদি ডিসকাউন্ট পিরিয়ডের ভিতরে যদি পরিশোধ করে থাকে তখন কি হবে। ওই তোমাদের অনেক সময় একটা কনসেপ্ট এরকম তোমরা পড়ে আসছো যে 210 নেট 30, 210 নেট 30, একটু খেয়াল করে দেখো। 210 মানে এই যে 10 দিনের ভিতরে পরিশোধ করলে 2% বার্তা পাওয়া যাবে, কিন্তু 30 দিনের ভিতরে পরিশোধ করতে হবে। তোমরা কিন্তু এই কনসেপ্টটা পড়ে এসেছো, যারা তোমার ইন্টারমিডিয়েটে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো তারা অবশ্যই এই কনসেপ্টটা জানো। আর গত ক্লাসে আমি একটু হালকা একটু তোমাদের এগুলি বলেছিলাম প্রথম ক্লাসে, যে এখানে 10 দিনের ভিতরে যদি পরিশোধ করে থাকে তাহলে 2% বার্তা পাওয়া যাবে, আর 30 দিনের ভিতরে অবশ্যই কি করতে হবে, পরিশোধ করতে হবে। এখানে যে কনসেপ্টটা তোমাদের কথা বলেছি যে পেমেন্ট ওয়ার মেড উইথিন ডিসকাউন্ট পিরিয়ড, মানে কি, আমি যদি আমার এই পেমেন্টটা আমি যে টাকাটা আমি পারচেস করছি অথবা যে টাকাটা আমি সেলস করছি সেই টাকাটা যদি আমি ডিসকাউন্ট পিরিয়ডের ভিতরে যদি আমি মানে পরিশোধ করতে আমাকে কেউ পরিশোধ করে দেয়, যেমন আমি একটা আমি সেলস করলাম বাকিতে, সেই টাকাটা আমি কালেক্ট করলাম কি ডিসকাউন্ট পিরিয়ডের ভিতরে, তখন আমার কি হবে জার্নালটা, সেলস রিলেটেড জার্নাল যেটা। এখন আমি বিক্রি করলাম, মনে করো এই টোটাল টাকা এই বিক্রি করলাম 20,000 মনে করো, অথবা সহজ করে দিই, 100 টাকায় বিক্রি করি, 100 টাকা বিক্রি করলাম, 100 টাকার 10% কত, 10 টাকা, 100 টাকা 10% কত, 10 টাকা। এখন তোমার মনে করো এই যে জাবেদাটা, এই যেটা বললো যে 100 টাকা জাবেদাটা, এটা তোমার 1 তারিখ হয়েছে, কয় তারিখ হয়েছে, 1/1/2020 তারিখ হয়েছে। মনে করো 100 টাকার একটা জাবেদা হয়েছে এবং সেটার সাথে শর্ত জুড়ে দিলাম 210 নেট 30, 210 নেট 30। এখন তুমি ডিসকাউন্ট পিরিয়ডের ভিতরে যদি পরিশোধ করো তখন তোমার জাবেদাটা কি আসবে। এখন ডিসকাউন্ট পিরিয়ডটা কিরকম গণনা করতে হবে, 1 তারিখটা বাদ দিয়ে দিবা, তাহলে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এখন যদি ওই ব্যক্তি যার কাছে তুমি ধারে বিক্রি করেছ সে যদি তোমাকে 11 তারিখে এসে পণ্যটা কি করে, পণ্যের টাকা পরিশোধ করে দেয়, তাহলে কিন্তু সে ডিসকাউন্ট পাওয়ার যোগ্য। আর যদি সে 12 তারিখে পরিশোধ করে তাহলে কিন্তু সে আর ডিসকাউন্টটা পাবে না। তাহলে হিসাবটা কি, যে ওই যে 10 দিনের ভিতরে পরিশোধ করতে বলছে, তাহলে 1 তারিখ থেকে বাদ দিবা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তাহলে 11 তারিখ পর্যন্ত সে ডিসকাউন্ট অ্যাবেল পিরিয়ড ফর দিস সেলস। ঠিক আছে, ডিসকাউন্ট পিরিয়ডটা হচ্ছে যে 11 তারিখ পর্যন্ত সে যদি পরিশোধ করতে পারে, এই 11 তারিখের ভিতরে 2, 3, 4, 5 এর ভিতরে যে কোনো দিন পরিশোধ করতে হলে, এমনকি 11 তারিখ পরিশোধ করলেও সে ডিসকাউন্টটা পাবে। বাট সে যদি পিরিয়ড করে পেমেন্ট করে উইথিন আফটার ডিসকাউন্ট পিরিয়ড, তার মানে কি আফটার ডিসকাউন্ট পিরিয়ড মানে 11 তারিখের পরে যদি সে পরিশোধ করে তাহলে সে কি পাবে না, এই ডিসকাউন্টের সুযোগটা পাবে না। তাহলে এখানে তোমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখতে হবে ডিসকাউন্ট পিরিয়ডের ক্যালকুলেশনটা তুমি কিভাবে করবা। এই ক্যালকুলেশনটা অবশ্যই তোমার মাথায় রাখতে হবে যে ডিসকাউন্ট পিরিয়ডটা কি সে গণ্য হয়েছে কিনা। এখন যদি তুমি দেখা গেল সে 12 তারিখ পরিশোধ করলো অথচ তুমি দেখা দিলা যে সে ডিসকাউন্ট পাইছে, তাহলে কিন্তু অঙ্কটা হবে না। তাহলে তোমাদের খেয়াল রাখতে হবে যে আসলে সে ডিসকাউন্ট পাইছে নাকি পাইছে না, এটা ক্যালকুলেশন করে বের করে নিতে হবে, তোমার মাথায় রাখতে হবে। তো এখানে যদি আমি ধরে নিলাম সে এই 11 তারিখে সে পরিশোধ করছে, তার মানে কি সে ডিসকাউন্ট পাইছে। ওই ক্ষেত্রে জার্নালটা কি হবে, পিরিয়ডিক সিস্টেমের ক্ষেত্রে দেখো ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ক্রেডিট, অ্যাকাউন্টস রিসিভেবল কি ক্রেডিট। এখন ক্যাশ, এখন তার কাছে তুমি এই যে বিক্রি করছিলে 100 টাকা, তাকে শর্ত দিছো 210 নেট 30, সে তো পরিশোধ করছে, কয় তারিখের ভিতরে পরিশোধ করছে, 11 তারিখে পরিশোধ করছে, কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবল কিন্তু কমে যাবে 100 টাকায়। কিন্তু ওই ব্যক্তির কাছ থেকে তুমি কিন্তু আর এই 100 টাকা পাবা না, 100 টাকা পাবা না। তো কেন কি, ওই যে 10 দিনের ভিতরে সে পরিশোধ করছে, 10 দিনের ভিতরে পরিশোধ করার কারণে এই 100 টাকা 2% হচ্ছে কত, 2 টাকা। তো সে এই 2 টাকা পাবে সে ডিসকাউন্ট, আর সে তুমি পাবা হচ্ছে 98 টাকা। এটা হচ্ছে কি সেলারের বুকে এই জাবেদারা দিবে। এবং এটা সেম জার্নালটাই আবার
এই এই পিরিয়ডিক এবং পারপিচুয়ালের ক্ষেত্রে সেম জার্নালটি এখানে আবার হবে। এখানেও তোমরা লিখবা 98, ডিসকাউন্ট হবে কত 2 টাকা, আর অ্যাকাউন্টস রিসিভেবল কি হলো কত 100 টাকা। 98 এবং 2 দুইটা মিলে হলো 100, এই যে 100। এখানেও সেম 98 প্লাস 2 দুইটা মিলে কত 100, আর ক্রেডিট হচ্ছে কত 100। এই হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ডের কথাবার্তা। বাট আফটার ডিসকাউন্ট পিরিয়ড যদি ওই ব্যক্তি যদি 12 তারিখে পরিশোধ করে, দ্যাট মিনস যদি সে 11 তারিখে পরে যদি সে টাকা পরিশোধ করে, এই ক্ষেত্রে কিন্তু সে আর কোনো ডিসকাউন্ট পাবে না। সুতরাং এখানে জার্নালটাও কি হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। ওই ক্ষেত্রে তোমাদের এই ডিসকাউন্টের যে একটা অতিরিক্ত একটা অংশ আছে এটা বাদ হয়ে যাবে। তখন আমাদের জার্নালটা হবে কি, আমি এখানে আর বেশ অতিরিক্ত কোনো কথা সংযোজন করব না, তোমরা জাস্ট ধরে রাখো। এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি, পেমেন্ট ওয়ার মেড উইথিন না, আফটার লিখে দিলাম, মেড উইথিনের জায়গায় লিখে দেবো কি আফটার ডিসকাউন্ট পিরিয়ড। তাহলে সে কিন্তু আর ডিসকাউন্ট পিরিয়ডে পরিশোধ করে নেই। ধরে নিলাম সে 11 তারিখের জায়গায় পরিশোধ না করে সে 12 তারিখে পরিশোধ করছে। এখন দেখো 1 তারিখে থেকে যদি 10 দিন হইতো সেটা হয়তো 11 তারিখ, কিন্তু সে পরিশোধ করছে আসা 12 তারিখ, তাহলে কিন্তু সে ডিসকাউন্ট পিরিয়ডের ভিতরে পরিশোধ করে নাই। এই ক্ষেত্রে জার্নালটা কি হবে, জার্নালটা দেখো একটু চেঞ্জ হয়ে যাবে। এখানে এই শর্তটা তো আগের মতোই ছিল, এটা মুছে দিলাম। এখানে শুধু এই সেলস ডিসকাউন্টটা সে পাচ্ছে না, যেহেতু সে ডিসকাউন্ট পিরিয়ডের ভিতরে সে পরিশোধ করে নাই। আর এখানে ডিসকাউন্ট এখানেও থাকতেছে না, সেলস ডিসকাউন্ট থাকতেছে না, এখানেও থাকতেছে না। তাহলে এখানে ক্যাশ সে 100 টাকাই মানে তার কাছ থেকে তুমি আদায় করতে পারবে, এবং তুমি তার কাছ থেকে এই ক্ষেত্রেও 100 টাকা আদায় করতে পারবে। তার মানে দেখা গেল যে যদি কোনো ক্রেতা, তুমি যখন বিক্রেতা যদি তাকে সুযোগ দাও ডিসকাউন্টের, সে যদি ডিসকাউন্ট পিরিয়ডের ভিতরে টাকা পরিশোধ করতে পারে, এই জার্নালটা আগে জার্নালটা দিবা। আর যদি সে ডিসকাউন্ট পিরিয়ডের ভিতরে পরিশোধ করতে না পারে, তাহলে তুমি এই জার্নালটা দিবা। এই হচ্ছে তোমার এই পিরিয়ডিক এবং পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের মোটামুটি আমার কাছে যেটা মনে হয় 90% আলোচনা মোটামুটি এখানে শেষ। যে ধরনের অঙ্ক পরীক্ষা আসে সেই আলোচনাগুলি এখানে তোমাদের সাথে করার চেষ্টা করেছি গ্রস মেথড পদ্ধতিতে। একটা নেট মেথড পদ্ধতি আসে, তো বেশিরভাগ পরীক্ষায় গ্রস মেথড পদ্ধতির অঙ্কই আসে। তোমরা বোর্ডের প্রশ্নগুলি একটু খেলো, যে 17 সাল, 18 সাল, 19 সাল এবং 18 সালে যে প্রশ্নটা আসছে সেটাও তোমাদের যেহেতু জোর সালের পরীক্ষাতেই, জোর সালে আমরা আশা করি যে তোমাদের এই পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের অঙ্ক আসবে। আর সেই দিক থেকে তোমাদের পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের অঙ্কই বেশি গুরুত্ব সহকারে করানোর চেষ্টা করেছি, এবং পিরিয়ডিকও আলোচনা করেছি। যদি আসে পিরিয়ডিক তো তোমরা দিতে পারবা। পিরিয়ডিক তো কোনো নতুন বেশি কনসেপ্ট না, আগের কনসেপ্টটাই এখানে আছে, নতুন কনসেপ্টটা কিন্তু আসলে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমটা। তো আশা করি তোমরা আজকের ক্লাসে সবাই এই ক্লাসগুলি সবাই বুঝতে পেরেছো যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি। আর আজকে মনে হয় না যে একটা অঙ্ক শুরু করে আবার শেষ করতে পারবো। পরবর্তী ক্লাসে তোমাদের একটা অঙ্ক করারই চেষ্টা করব, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিয়ম মাফিক চলার চেষ্টা করবে, মাস্ক পরিধান করে ঘরের বাইরে বের হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর বাসায় একটু পড়াশোনা করার চেষ্টা করো। এখন যেহেতু সময় আছে, বাসায় পড়ার অনেক সময় আছে, তোমার একাডেমিক পড়ার পাশাপাশি অন্যান্য পড়াশোনা যেগুলি আছে এগুলি করার চেষ্টা করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। হ্যাঁ, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ এহসানুল্লাহ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান ও ফিন্যান্স বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী।